ঘন কুয়াশায় আচ্ছন্ন বঙ্গবন্ধু সেতু, ঘণ্টা ব্যবধানে ৮টি আলাদা দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু, আহত অর্ধ শতাধিক। সারা দেশে সড়কে আরও ৪ জন নিহত। পাইকারি বাজারে পেঁয়াজ, আলুর দাম আরেক দফা কমলেও বেড়েছে রসুন, সয়াবিন, তেল, ডাল ও চালের দাম। বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক। ব্রাহ্মণবাড়িয়ার ফসলি জমিতে একের পর এক গড়ে উঠছে ইটভাটা, দূষিত হচ্ছে পরিবেশ, নষ্ট হচ্ছে কৃষি জমি, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ। এবং ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেশি বিদেশি দর্শনার্থীদের নজর কেড়েছে ঐতিহ্যবাহী শতরঞ্জি, বিক্রি নিয়ে সন্তুষ্ট বিক্রেতারা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশে বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। দর্শক, বাণিজ্য সময়ের মূল খবরে যাওয়ার আগে আপনাদের জানাতে চাই, আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এই উপলক্ষে মাস জুড়ে দর্শকের কাছের অনুষ্ঠানে দেশের প্রতিটি জেলায় যাবে সময় সংবাদ দল, জানবে সময় সংবাদ নিয়ে আপনাদের মতামত। দর্শকের কাছের যাত্রায় আজ থাকছে কুষ্টিয়া। এই মুহূর্তে কুষ্টিয়ার দর্শকদের সঙ্গে আছেন আমাদের সহকর্মী সাজিদ রাজু। সরাসরি চলে যাচ্ছে সেখানে। দর্শক, আমি আগামী 17 এপ্রিল সময় টেলিভিশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী। তো এই গত 5 বছরে সময় টেলিভিশন দর্শকের কাছে কতটা যেতে পেরেছে, দর্শকের মনের মণিকোঠায় কতটা জায়গা করে নিতে পেরেছে, সেই খবরটি আমরা জানতে চলে যাচ্ছি। প্রতিটি জেলায় যাওয়ার চেষ্টা করছি, প্রতিটি দর্শকের কাছে, এবং জানার চেষ্টা করছি তাদের যত অভিমত, তাদের সময় টেলিভিশনের ব্যাপারে তাদের মন্তব্য কি, তাদের পছন্দ অপছন্দের কথা, সেসব বিষয় জানতে আমরা প্রতিটি জেলায় যাচ্ছি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা রয়েছি লালনের শহর কুষ্টিয়ায়। লালন ফকিরের মাজারের সামনে যে ছোট্ট একটি চত্বর রয়েছে, সেই ছোট্ট চত্বরে আজকে আমরা এসেছি। তো বরাবরের মতো এবারও কিন্তু বিপুল সংখ্যক দর্শনার্থী, সময় টেলিভিশনের দর্শক এবং শুভানুদ্দায়ী, তারা কিন্তু আজকে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। তাদের মতামত দেওয়ার জন্য, তাদের পরামর্শ আমাদেরকে দেওয়ার জন্য তারা আজকে একত্রিত হয়েছেন। তো আমরা সেই দর্শকদের কাছে চলে যেতে চাই, তাদের জানতে চাই তাদের মনের কথা। সময় টেলিভিশন গত 5 বছর ধরে আপনাদেরকে খবর এবং বিভিন্ন অনুষ্ঠান দেখাচ্ছে। তো সেই অনুষ্ঠানগুলো, সেই খবরগুলো আপনাদের কতটা ভালো লেগেছে, আপনারা আর কি দেখতে চান? ধন্যবাদ। আমি গত 1 বছর আগে সময় টেলিভিশনের আমার একটা নিউজ নিছিল, তাই মনে করলাম যে হয়তো এটা দেখাবে না। পরে আমি একদিন টিভি খুলে দেখি যে আমার ওই নিউজটা দেখাচ্ছে। এই জন্য সময় টেলিভিশনকে আমার পক্ষ থেকে, আমাদের কুষ্টিয়া একটা সাংস্কৃতিক জেলা হিসাবে, আমাদের লালনের এই শেওরিয়ার চাপড়া ইউনিয়নের পক্ষ থেকে, আমি একজন ইপি সদস্য, আমার পক্ষ থেকে আমি সময় আপনাকে অনেক ধন্যবাদ। এই কুষ্টিয়ার খবর বা আপনাদের খবর সময় টেলিভিশন কতটা দেখায়, আপনি কতটা সন্তুষ্ট? ব্যাপার হচ্ছে, সময় টেলিভিশনে আমি তো নিয়মিত গ্রাহক, আর এই সময় টেলিভিশনটা মোটামুটি ভালোভাবে দেখি। তবে এমন একটা টিভি সারা বিশ্বর খবর দেখা যায়, আর বাংলাদেশের খবর তো খুব ভালোই দেখায়। তার ভিতরে আরেকটা জিনিস, আমার কৃষি খামারের উপরে একটু গুরুত্ব দিতে হবে আপনাদের। যেগুলো আপনারা করতেছেন তার আর একটু গুরুত্ব দিলে আমার মনে কৃষি খামারটা সবচেয়ে ভালো হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি কৃষি নির্ভর খবরের কথা বলছেন। দর্শক হিসেবে আপনার প্রত্যাশা কি সময় টেলিভিশনের কাছে? আমার প্রত্যাশা, সময় টিভি এরা অন্য কোনো অনুষ্ঠান করে না, সরাসরি সাধারণ সবসময় সংবাদ পরিবেশন করে, এবং যখন যেখানে কোনো সংবাদের হয় সেখানে এরা দ্রুত চলে যায় এবং সেই সংবাদটা সরাসরি সম্প্রচার করে।
সময় টেলিভিশন বিভিন্ন রকমের খবর দেখায়, সারা বিশ্বের খবর দেখায় এবং দেশের খবর তো দেখাই। তো কোন অনুষ্ঠানটি আপনার কাছে ভালো লাগে একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ। আসলে সময় টেলিভিশন এটা হচ্ছে নিউজ আর কি চ্যানেল, এটা এন্টারটেনমেন্ট চ্যানেল না। তবুও কিছু কিছু অনুষ্ঠান আছে এর, আমি তো খবর নিয়মিতই দেখি। তাছাড়া এই যে সরাসরি লাইভ হয়তো কোথাও অকারেন্স ঘটেছে, সেগুলো সময় টেলিভিশন যেভাবে কাভারেজ দেয় অন্য চ্যানেলগুলো থেকে এর একটু এক্সেপশনাল আছে আর কি। তো এদিক দিয়ে আমার ভালোই লাগে সময় টেলিভিশন, এবং আমি এটা নিউজ নিয়মিতই দেখি। আপনাকে ধন্যবাদ। সময় টেলিভিশনের প্রতি কোনো পরামর্শ রয়েছে কিনা, কোনো পছন্দের কোনো ব্যাপার রয়েছে কিনা যেটি সময় টেলিভিশনকে জানাতে চান আপনি? ধন্যবাদ। সময় টেলিভিশনের পক্ষে আমি সুপারিশ জানাবো যে যারা অবসরপ্রাপ্ত কর্মচারী এদের একটা বিনোদন বা সাংস্কৃতিকমূলক করলে, অনুষ্ঠান করলে মনে হয় ভালো হবে, এবং তারা খুব উদ্যোগী হবে, তাদের সম্প্রসারণ বৃদ্ধি পাবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের কর্তৃপক্ষ আপনাদের কথা শুনছেন, নিশ্চয়ই আপনাদের এই পরামর্শগুলো শুনবেন তারাও। তরুণ প্রজন্মের অনেককে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা জানতে চাই যে সময় টেলিভিশনের খবর আপনি কতটা দেখেন এবং আপনার কোন কোন খবরগুলো দেখতে ভালো লাগে? জি, সময় টেলিভিশনের প্রত্যেকটা খবরই দেখি। আর এই আপনার এই প্রবাসে যে খবর রাত একটার সময় দেখায় সেগুলো অনেক ভালো। আমরা বাইরে দেশে থেকেও বাইরের দেশের খবর শুনতে পাচ্ছি। এরপরও গ্রামগঞ্জের সংবাদগুলো যদি আরো বেশি দেখায় না যায়, তাহলে পরে হয়তো আমাদের সবার কাছে এই সময় টিভি একটা জনপ্রিয় টিভি হবে। এছাড়া সংলাপ যদি একটু ছোট করা যায়, তাহলে হয়তো অনেক বিরক্তিকর ব্যাপারটা কারোর মাঝে থাকবে না। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক হিসেবে সময় টেলিভিশনের কাছে আপনাদের কি প্রত্যাশা? দর্শক হিসাবে সময় টেলিভিশনের কাছে আমাদের প্রত্যাশা সময় টেলিভিশন আরো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুক। দর্শক, আমরা রয়েছি কুষ্টিয়ার যে লালন ফকিরের যে মাজার, সেই লালন একাডেমির সামনে। লালন একাডেমির একজন শীর্ষ কর্মকর্তা আমাদের মাঝে আসেন, তার ব্যাপারে একটু জানতে চাইবো যে সময় টেলিভিশন আপনি দেখেন কিনা এবং দেখলে কোন কোন খবরগুলো আপনি দেখতে চান আরো? আমি নিয়মিতই সময় টিভির সংবাদ দেখি। তো সময় টিভির আমার যেমন লালনের এখানে বাৎসরিক 2টা ফেস্টিভ্যাল হয়, এই সংবাদটা আরো বেশি প্রচার করলে আরো ভালো হয়। সেই সঙ্গে তথ্যচিত্র বা উন্নয়নমূলক এবং গ্রামগঞ্জের কিছু সংবাদ যেটা আরো বেশি পরিবেশন করা হয়, তবে আমার মনে হয় এটা ভালো, অত্যন্ত ভালো। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যেহেতু বাউল ফকির লালন শাহ মাজারের সামনে আছি, এখানে আমাদের আজকে অনুষ্ঠানটি শুরুই করেছি সেই লালনের গান দিয়ে। লালনের গান যারা গান, লালনের শিষ্য যারা, ভক্ত যারা, তাদের একটু কথা জানতে চাই যে সময় টেলিভিশন আপনাদের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারছে? আসলে সময় টিভি আমরা দেখি, কিন্তু সময় টিভির কাছে আমাদের একটাই আবেদন যে আমাদের লালন যে বাউল গান, আমরা যে গানগুলো করে থাকি, এটা যদি বেশি বেশি সম্প্রচার করা হয়, এর জন্য সময় টিভিকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমরা। আচ্ছা, আর কোন কোন ব্যাপারগুলো আপনারা জানতে চান এবং দেখতে চান, আমি একটু আপনার কাছে জানতে চাইবো। জি, সময় টেলিভিশনের কাছে আপনার কি প্রত্যাশা? আপনার কি কি ধরনের অনুষ্ঠান দেখতে চান? আমরা লালন সাইজিকে ভালোবাসি, লালন ফকির। আমরা তার বাউল কিছু গান, আমাদের জন্য যদি বাউলরা সচেতন থাকে এবং আমাদের একটু সহযোগিতা করে, একটু দেখায়, তাহলে আমাদের একটু নাম হবে। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন যে এই কুষ্টিয়া হচ্ছে সাংস্কৃতিক অঙ্গনের জন্য বিখ্যাত একটি জায়গা, এবং সারা দেশের যে সাংস্কৃতিক আন্দোলন, সেই সাংস্কৃতিক আন্দোলনের নেতৃস্থানীয় ভূমিকা পালন করে এই কুষ্টিয়া শহর, বিশেষ করে লালন সঙ্গীতের জন্য বিখ্যাত এই কুষ্টিয়া। তো আমরা জানতে চাইবো যে এখানে যারা আরো দর্শক রয়েছেন তাদের কি প্রত্যাশা এবং তারা সময় টেলিভিশনের কাছে কি ধরনের অনুষ্ঠান দেখতে চান। আপনার কাছে যদি জানতে চাই, আপনি কি ধরনের অনুষ্ঠান পছন্দ করেন এবং দেখতে চান, আরো কোনো পরামর্শ আছে কিনা? ধন্যবাদ। সর্বপ্রথম সময় টেলিভিশনের 5 বছর পূর্তি উপলক্ষে সময় টেলিভিশনের জন্য আমাদের শুভকামনা রইল। আর আমাদের কাছে ভালো লাগে সম্পাদকীয় অনুষ্ঠানটা। আর কুষ্টিয়ার সংস্কৃতির রাজধানী হিসাবে আমরা অবশ্যই কুষ্টিয়াবাসী হিসাবে চাইবো যে কুষ্টিয়ার লালন, রবীন্দ্রনাথ, এইসব অনুষ্ঠানগুলো, লালন রবীন্দ্রনাথ সম্পর্কিত অনুষ্ঠানগুলো আরো বেশি বেশি দেখাক। দর্শক হিসেবে আপনার কোনো পরামর্শ সময় টেলিভিশনের প্রতি রয়েছে কিনা? ধন্যবাদ। সময় টেলিভিশনের কাছে একটি প্রত্যাশা, মানে ছোটদের জন্য বিভিন্ন রকম মজার কার্টুন, যুবকদের জন্য আপনার বিভিন্ন ধরনের সচেতনমূলক পরামর্শ এবং বিভিন্ন জরুরি খবর আমরা সময় টেলিভিশনের মাধ্যমেই পেয়ে থাকি।
এই জন্য সময় টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি তো সময় টেলিভিশন নিশ্চয়ই দেখেন, দেখলে কোন অনুষ্ঠানটি আপনার ভালো লাগে এবং আর কি কি দেখতে চান? আমি সময় টেলিভিশনের খবরটাই বেশি পছন্দ করি এবং সময় টেলিভিশনের নিয়মিত সংবাদ দেখি। জি, ধন্যবাদ। কোন কোন ধরনের খবর আপনি দেখতে চান আরো পছন্দ করেন? সময় টেলিভিশন সব খবরই ভালো লাগে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা আরো কিছু দর্শকের কাছে যেতে চাই। এখানে দেখতে পাচ্ছি যে কুষ্টিয়ার এই জেলা শহরের লালন ফকিরের এই যে মাজার এখান কেন্দ্রিক যে স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারাও এখানে আমাদের মাঝে এসেছেন। আমি এদেরই একজনের কাছে জানতে চাইবো, সময় টেলিভিশন আপনার প্রত্যাশা কতটুকু 5 বছরে পূরণ করতে পেরেছে? সময় টেলিভিশনের আসলে সব প্রোগ্রামগুলো ভালো লাগে, তবে লাইভ নিউজগুলো আরো ভালো লাগে। আর তবে সময় টিভির কাছে আমাদের একটাই প্রত্যাশা, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে অনেক দর্শনীয় স্থানগুলো আছে, সেগুলো যদি সাপ্তাহিকভাবে একটা মানে একটা দিন দেখা যাচ্ছে ধার্য করে সেই দিনটা যে কোনো একটা স্থানের বর্ণনা দিল, সেই জিনিসটা সব দেখতে অনেক ভালো লাগবে। আপনাকে অনেক ধন্যবাদ। অর্থাৎ দেশের যে বিভিন্ন পুরাকীর্তি এবং বিভিন্ন খ্যাতিমান বিখ্যাত যে জায়গাগুলো রয়েছে যেগুলো ইতিহাসের সাক্ষী, সেসবের ব্যাপারে তরুণ প্রজন্মের পক্ষ থেকে অনেক পরামর্শ এসেছে। আমি আরেকজন বয়োজ্যেষ্ঠ মানুষের কথা জানতে চাই, যিনি সময় টেলিভিশন নিয়মিত দেখেন বলে আমাকে জানিয়েছেন। আপনার কি কি পরামর্শ রয়েছে? সময় টিভি হচ্ছে বস্তুনিষ্ঠ হচ্ছে যে সংবাদ পরিবেশন করে, এর জন্য সময় টিভিকে হচ্ছে ধন্যবাদ হচ্ছে জানাই যে বাংলার হচ্ছে আনাচে কানাচে হচ্ছে আমাদের পল্লী গীতি হচ্ছে এবং বাঙালির হচ্ছে নিজস্ব সম্পদ হচ্ছে দিনে দিনে বিলুপ্তির পথে এবং পল্লী গীতি বিলুপ্তি হয়েছে। আমরা আশা করি সময় টিভির কাছে যে পল্লী গীতির জন্য একটা হচ্ছে শাখা খোলা, বিশেষ করে আরো হচ্ছে ৭১-এর মুক্তিযোদ্ধার অনেক হচ্ছে অজানা ইতিহাস আমরা হচ্ছে এখনো দেশবাসী হচ্ছে জানে না। তা আমার হচ্ছে আশা যে সময় টিভি হচ্ছে ঐতিহ্যবাহী কিছু হচ্ছে জিনিস হচ্ছে এই দেশবাসীর সামনে উপস্থাপন করবে, জাতি হচ্ছে সেগুন দেখে উপকৃতি হবে এবং বছর পূর্তির হচ্ছে কারণে সময় টিভিকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা এই অনুষ্ঠান চলতে থাকবে, সময় টেলিভিশনের সংবাদ দল এরকম ভাবেই আগামী প্রত্যেকটি জেলায় আমরা যাওয়ার চেষ্টা করব এবং আমরা বিকেলে যাচ্ছি আমার ঝিনাইদহে এবং সেখানকার সবশেষ যে দর্শকদের মতামত এবং তাদের প্রত্যাশার কথা আপনাদেরকে জানাবো। তার আগে যেটি হচ্ছে যে এই বাউল সঙ্গীতের মধ্য দিয়ে অর্থাৎ লালন ফকিরের গানের মধ্য দিয়ে আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি, আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আমরা গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা। ধরতে পারলে বেরি দিতাম পাখির পাই কেমনে আসে যা আচার ভিতর পাখি কেমনে আসে যা কোঠরি নয় দরজায়াটা মধ্যে মধ্যে ঝরে কাকাটা আরু ওরে সদর কোঠা আরু ওরে সদর কোঠা আয়না মহল তাই কেমনে আসে যায় খাঁচার ভিতর পাখি কেমনে আসে যায়। আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এই উপলক্ষে মাঠ জুড়ে দর্শকদের কাছে দেশের প্রতিটি জেলায় যাচ্ছে সময়ের সংবাদ দল। জানবে সময় সংবাদের বিভিন্ন মতামত। তারই অংশ হিসেবে আজ ছিল কুষ্টিয়া জেলায়, সঙ্গে ছিলেন আমাদের সহকর্মী সাজিদ রাজু। ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতু সহ দেশের বিভিন্ন স্থানে আলাদা সড়ক দুর্ঘটনায় 9 জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, সকাল 7:30টার দিকে বঙ্গবন্ধু সেতুর উপর ঢাকাগামী সরকার ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস গরু ভর্তি একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। পরে ট্রাকটি ধাক্কায় আরও 7টি ট্রাককে দুর্ঘটনায় পড়তে হয়। এতে ঘটনাস্থলে 5 জন নিহত হয়। এই ঘটনায় আহত হয় অর্ধশতাধিক। আহতদেরকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে 10 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক।
একই সময় ঘটনাস্থলের 100 গজ দূরে সিরাজগঞ্জ থেকে আসা ফায়ার সার্ভিসের একটি গাড়ি বিপরীত দিক থেকে আসা একটি পুলিশের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফায়ার সার্ভিসের 2 কর্মী আহত হন। এদিকে টাঙ্গাইল সড়কের বল্লা এলাকায় ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়া ভোরে চুয়াডাঙ্গার দামুরহুদার জয়রামপুর এলাকায় 2টি বাসের মুখোমুখি সংঘর্ষে 2টি বাসের চালক নিহত এবং 8 জন আহত হয়েছেন। দর্শক, টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু এলাকায় আছেন আমাদের প্রতিনিধি রিঙ্কু কুণ্ডু। দুর্ঘটনার সর্বশেষ খবর জানতে আমরা সরাসরি টেলিফোনে কথা বলবো তার সঙ্গে। রিঙ্কু, এখন ওখানকার পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন? কুয়াশা এখন কি ওখান থেকে কেটেছে? আর হতাহতদের কোনো পরিচয় পাওয়া গিয়েছে কিনা? আসলে আপনি যেমনটি বলছিলেন, আজ সকালে ঢাকা উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী সরকার ট্রাভেলসের একটি বাসের সাথে বঙ্গবন্ধু সেতুর উপরে একটি ট্রাকে কিন্তু আসলে ওভারটেক করতে গিয়ে একটি সংঘর্ষ হয় ঘন কুয়াশার কারণে। আমি ড্রাইভারদের সাথে কথা বলেছি, তারা আমাকে যেমনটি জানিয়েছেন ঘন কুয়াশার কারণে আসলে কিন্তু সামনে কি দেখা না যায় আসলে ঘটনাগুলো ঘটছে। এবং দুর্ঘটনা কবলিত গাড়ি যখন বঙ্গবন্ধু সেতুর উপরে ছিল তারপরে কিন্তু আরো পরপর কয়েকটি আরো গাড়ির এই দুর্ঘটনা গাড়ির সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কিন্তু আসলে ঘটনাস্থলে আসলে 5 জন নিহত হয় এবং আহত হয় প্রায় অর্ধশতাধিক। পরে নিহতদের এবং আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস এবং পুলিশের কর্মকর্তা এবং সেতু কর্তৃপক্ষ যারা আছে তারা কিন্তু আসলে সিরাজগঞ্জ সদর হাসপাতাল এবং টাঙ্গাইল হাসপাতাল এবং সব বিভিন্ন ক্লিনিকে তারা ভর্তি করে। এখন কিন্তু আসলে কুয়াশা অনেকটা কেটে গেছে, রোদ উঠেছে এবং বঙ্গবন্ধু সেতুর উপরে যে রাস্তা বন্ধ ছিল সেটি কিন্তু এখন স্বাভাবিক করে দেওয়া হয়েছে, গাড়িগুলো চলছে। এবং নিহত যারা আছে তাদের এখনো কিন্তু আসলে পরিচয় সবগুলোই পাওয়া যায় না, 2-1টি পাওয়া গিয়েছে। এবং পুলিশের কর্মকর্তারা আসলে নিহতদের পরিচয় পাওয়ার জন্য আসলে তাদের যেগুলো আছে সেগুলোর সাথে কিন্তু পরিচয় পাওয়ার জন্য আসলে তারা চেষ্টা করছে। এখন সেতু যান চলাচল স্বাভাবিক আছে এবং কুয়াশাও অনেকটা কেটে গেছে। ইমতিয়াজ, দুর্ঘটনাস্থল থেকে জানাচ্ছিলেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। এদিকে আহতদের ভর্তি করা হয়েছে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে। এই মুহূর্তে আমাদের রিপোর্টার কাদির তালুকদার আছেন বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানায়। তার কাছ থেকে টেলিফোনে জানবো সেখানকার বিস্তারিত খবর। কাদির, কতজন ভর্তি হয়েছেন টাঙ্গাইল মেডিকেলে? তাদের বর্তমান অবস্থা কি, আপনি কি কিছু জানতে পেরেছেন? জি ইমতিয়াজ, ধন্যবাদ আপনাকে। আমি কিছুক্ষণ আগেই টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত ডাক্তারের সাথে কথা বলেছি। তো উনি বলেছেন যে এখন পর্যন্ত প্রায় 50 জনের মতো টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। তো এখনো আরো কিছু ভর্তি চলছে। তো টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে তো আর কোনো হতাহতের সংবাদ পাওয়া যায় নাই। আমরা মোট নিহত সংবাদ পেয়েছি 5 জন। অপরদিকে টাঙ্গাইল সদর উপজেলার বল্লা নামক স্থানে সেখানে ট্রাক চাপায় আরো এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। তো সব মিলে 6 জন নিহত হয়েছে এবং আহত হয়েছে কমপক্ষে 50 জন। তো টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক উনি জানিয়েছেন যে সকাল 7:30টার দিকে পাবনা থেকে ঢাকাগামী সরকার ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস যমুনা সেতুর উপরে পৌঁছলে সামনের একটি গরু ভর্তি ট্রাকের পেছন থেকে ধাক্কা দেয়। পরে ওই ট্রাকটি সামনে আরো 7টি ট্রাকের পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই 4 জন নিহত হয় এবং পরে আরো একজন নিহত হয় আরো একটি সড়ক দুর্ঘটনায়। তো সব মিলিয়ে 6 জন এবং 50 জন আহত হয়েছে। অন্যদিকে একই সময় টাঙ্গাইল এই সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জ থেকে যমুনা সেতু আসতে ফায়ার সার্ভিসের একটি গাড়ি আসার সময় এবং অপর দিক থেকে পুলিশের একটি গাড়ি যাওয়ার সময় এদিকে তাদের সংঘর্ষ হয়। এ সময় আরো 2 ফায়ার সার্ভিসের কর্মী আহত হয়েছে বলে আমাদের সংবাদ দিয়েছেন কর্তব্যরত ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবু আব্দুল্লাহ মোহাম্মদ সাইদুল্লাহ। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। দর্শক, বঙ্গবন্ধু সেতুর উপরে ঘটে যাওয়া দুর্ঘটনার বিস্তারিত খবর আমরা টেলিফোনে জানছিলাম আমাদের সহকর্মীদের কাছ থেকে। টঙ্গীর তুরাগ তীরে দ্বিতীয় দিনের মতো চলছে 51তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। দেশ বিদেশের লাখো মুসল্লি জড়ো হয়েছেন ইজতেমা ময়দানে। প্রথম পর্বের এই আয়োজনে দেশের নির্ধারিত 17টি জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। এজন্য ইজতেমা ময়দানে 160 একর জমির উপর নির্মিত সুবিশাল প্যান্ডেলের খুঁটিতে নম্বর প্লেট, খিত্তা নম্বর বসানো হয়েছে। ইজতেমা ময়দানে প্রবেশের জন্য খোলা রাখা হয়েছে 18টি পথ। এছাড়া তুরাগ নদে 8টি ভাসমান সেতুর ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার জন্য বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে পুলিশের পর্যবেক্ষণ টাওয়ার, বসানো হয়েছে সিসি ক্যামেরা। আগামীকাল রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব। 4 দিন বিরতি দিয়ে 2 পর্বের এই ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে 15 জানুয়ারি।
আমরা আল্লাহর কাছে আসছি, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি ঠিক মতন, ভালোভাবে চলতে পারি। অজু করার সুবিধা পাচ্ছি, ঠিক আছে, থাকার সুবিধা পাচ্ছি, খাওয়া দাওয়া সব দিক দিয়ে আমরা সুবিধা পাচ্ছি। সুন্দরভাবে তারা যা পানির ব্যবস্থা, তারপর পেশাব পায়খানার লেট্রিন, এগুলো খুব সুন্দরভাবে করছে। আজও জামাতে ফজর নামাজ আদায় শেষে নফল ইবাদতে মশগুল রয়েছেন মুসল্লিরা। মুরব্বীদের তত্ত্বাবধানে খিত্তায় খিত্তায় চলছে জিকির আজগার ও দিন আলোচনা। এই মুহূর্তে তুরাগ তীরে ইজতেমা ময়দানে আছেন আমাদের রিপোর্টার খান মোহাম্মদ রুবেল। সেখানকার সর্বশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুবেল, সেখানকার কি অবস্থা? আমরা জানি সকাল থেকে কুয়াশা, তো মুসল্লিদের কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা? ইমতিয়াজ, কুয়াশা যেটি ছিল এই মাত্রই আমরা দেখলাম যে কুয়াশা অনেকটাই কেটে গেছে, পুরোপুরি কেটে গেছে কুয়াশা আমরা বলতে পারি, এবং এখানে কিন্তু রোদ উঠেছে। তো সকাল থেকে যে শীতের তীব্রতাটা ছিল সেটি কিন্তু এখন অনেকটাই কমে গেছে, আমরা এমনটা বলতে পারি। আর আপনি যেটি বলছিলেন যে লাখো মুসল্লি এখানে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে জড়ো হয়ে তারা ইবাদত বন্দিগির মধ্যে দিন পার করছেন। তো আজকে আমরা দেখেছি যে ফজরের নামাজের পর মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান হয়েছে। তো বয়ানের পরে এই মুহূর্তে মুসল্লিরা তারা তালিম করছেন, তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন গতকাল এবং আগামীকালকে যে আখিরি মোনাজাত হবে সে বিষয়ে। এবং আরেকটা বিষয় এখানে একটু বলতে চাই যে আপনি জানেন যে আগামীকাল আখিরি মোনাজাতের মধ্য দিয়ে এই প্রথম পর্বের সমাপ্তি ঘটবে। তো আমরা দেখছি যে আগামীকাল আখিরি মোনাজাতকে কেন্দ্র করে আজকেও কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে অনেক মুসল্লিরা এই ইজতেমা ময়দানের দিকে আসছেন। আমরা এখন পর্যন্ত যে তথ্যটি জেনেছি সেটি হচ্ছে এবার বাংলাদেশের এই প্রথম পর্বে অংশ নিচ্ছেন ঢাকা জেলা সহ দেশের 17টি জেলার মুসল্লিরা, এবং এদের সঙ্গে যোগ দিয়েছেন দেশের 95টি দেশের 60,000-এর বেশি ধর্মপ্রাণ মুসলমান। আর এছাড়াও আজকে কিন্তু আরেকটি কর্মসূচি রয়েছে ইজতেমা ময়দানে, সেটি হচ্ছে যে আজকে আসরের নামাজের পরে ইজতেমা ময়দানে 200 যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হবে। তো এই হচ্ছে সারাদিনের কর্মসূচি। আর এর ফাঁকে ফাঁকে কিন্তু মুসল্লিরা তাদের যে খাওয়া দাওয়া, এর ফাঁকে কিন্তু নামাজ এবং তাদের যে ইবাদত বন্দেগী তার মাধ্যমে আজকে তারা দিনটি পার করবেন। আর এখানে আরেকটা বিষয় বলতে চাই যে ইজতেমা এবার যেহেতু আপনার মাত্র 17টি জেলা অংশ নিচ্ছে প্রথম পর্বে, সুতরাং মুসল্লির সংখ্যা কিন্তু গতবারের তুলনায় অনেকটাই কম। তারপরেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা কিন্তু একই রকম জোরদার রয়েছে। আপনি বলছিলেন যে র্যাব এবং পুলিশের পক্ষ থেকে বৃষ্টি পর্যবেক্ষণ টাওয়ার রয়েছে, আর এটি ছাড়াও কিন্তু এই ইজতেমা ময়দানের বিভিন্ন জায়গায় কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু মোতায়েন রয়েছেন, এবং ইজতেমা ময়দানের ভিতরেও সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন, আমরা সেটাই জেনেছি। আর আপনি জানেন যে এবার ইজতেমার প্রবেশপথের যে 18টি প্রবেশপথ রয়েছে সেই 18টি প্রবেশপথ ছাড়াও ইজতেমা ময়দানের ভিতরেও কিন্তু পুলিশের পক্ষ থেকে 200 সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, এবং এই সিসি ক্যামেরার মাধ্যমে কিন্তু যেই সেন্ট্রাল কন্ট্রোল রুম রয়েছে পুলিশের, সেখান থেকে কিন্তু এখানকার যে নিরাপত্তা পরিস্থিতি সেটিও পুলিশ সদস্যরা পর্যবেক্ষণ করছেন। এবং তারা যেটি বলছেন যে মুসল্লিদের রাস্তায় চলাচলের ক্ষেত্রে যদি কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হন কিংবা কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি ঘটে কিংবা কোনো গোষ্ঠী যদি কোনো নাশকতা ঘটানোর চেষ্টা করে, সেই বিষয়গুলো যাতে ফুটেজের মাধ্যমে তাৎক্ষণিকভাবে শনাক্ত করে তারা ব্যবস্থা নিতে পারেন, সে কারণেই এবার এই ব্যবস্থাটি গ্রহণ করা হয়েছে। এবং এখানে আপনি জানেন যে কালকে যে আখেরি মোনাজাতটি অর্থাৎ আগামীকালকে যে আখেরি মোনাজাতটি অনুষ্ঠিত হবে, সেখানে কিন্তু এই গত 2 দিন ধরে এখানে যে পরিমাণ মুসল্লি অবস্থান করছেন তার প্রায় দ্বিগুণেরও বেশি মুসল্লি আখেরি মোনাজাতে অংশ নিতে আসবেন। তো সে কারণেও কিন্তু শুধুমাত্র ইজতেমা ময়দান নয়, পুরো টঙ্গী এলাকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একটি জোরদার নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছেন। তো ইজতেমা ময়দান থেকে আমার কাছে এখন পর্যন্ত এতটুকুই ছিল। ইমতিয়াজ। টঙ্গীর তুরাগ তীর থেকে দ্বিতীয় দিনের মতো চলছে 51তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। সেখান থেকে সরাসরি যোগ দিয়েছেন আমাদের সহকর্মী খান মোহাম্মদ রুমেল। রাজধানীর পাইকারি বাজারে আরেক দফা কমেছে দেশি কিংবা আমদানি করা সব ধরনের পেঁয়াজ আর আলুর দাম, তবে বেড়েছে রসুন আর খোলা সয়াবিনের বাজার দর। বাজারে চিনির দামে পরিবর্তন না আসলেও কিছুটা বেড়েছে সব ধরনের ডালের দাম। অন্যদিকে ধান সংকটের পাশাপাশি চাহিদা অনুযায়ী পাটের মোড়কের সরবরাহ না থাকায় আবারও বেড়েছে সব ধরনের চালের দাম। তো ব্যবসায়ীরা বলছেন চালের দাম বাড়লেও তাতে খুব বেশি লাভবান হচ্ছে না তারা, বরং এতে বেচাকেনা কমেছে বলেও দাবি তাদের। গেল সপ্তাহেও রাজধানীর বাজারে পেঁয়াজের পাইকারি দর ছিল 28 টাকা থেকে 30 টাকার মধ্যে, কিন্তু চলতি সপ্তাহে প্রতি কেজিতে তার দাম কমেছে 3 থেকে 5 টাকা। তবে দাম কমার ক্ষেত্রে এর চেয়েও বড় পরিবর্তন এসেছে আলুর বাজারে। গেল সপ্তাহে বিক্রি হওয়া 28 টাকার আলু কেজিতে 10 টাকা কমে চলতি সপ্তাহে নেমে এসেছে 20 টাকার নিচে।
একইভাবে কেজিতে প্রায় 15 টাকা কমে আদা বিক্রি হচ্ছে 40 টাকা থেকে 43 টাকা দরে, যদিও বাজারে আবারও বেড়েছে রসুনের দাম। গত সপ্তাহে এই সপ্তাহে আলুর কেজিতে কমছে 10 টাকা, আর পেঁয়াজের বাজার কমছে, দেশি পেঁয়াজ বেচেছি 23, 24, 25 টাকা। নতুন রসুন তো এখন আসে না, এই কারণে নতুন রসুন আসলে বাজার কমবে। বাজারে বেড়েছে মসুর, খেসারি, ছোলা, বুট সহ অধিকাংশ ডালের দাম। ব্যবসায়ীদের দাবি, শীত মৌসুমে খোলা সয়াবিনের অতিরিক্ত চাহিদা থাকায় বেড়েছে দাম। তবে সেই তুলনায় স্বাভাবিক রয়েছে বোতলজাত সয়াবিন আর পাম অয়েলের দাম। ছোলার দাম আপনার আমাদের পাইকারি কেজি প্রতি আপনার আগে ছিল আপনার 65 থেকে 66 টাকা, এখন আমরা বিক্রি করতেছি আপনার 67 থেকে 68 টাকা। শীতের সিজনে আপনার তেলের চাহিদাটা একটু বাড়ে, সেই জন্য খোলা তেলের দাম কিছুটা বেশি থাকে। অন্যদিকে চাল সরবরাহে ঘাটতি না থাকলেও বাজারে প্রতি সপ্তাহেই বাড়ছে মিনিকেট, আটাশ, নাজির শাইল সহ অন্যান্য চালের দাম। 1.5 টাকা 2 টাকা করে এই সপ্তাহে চালের দাম বেশি। আমাদেরও বুঝাইতে সমস্যা হচ্ছে, কিন্তু মালেরও মজুদ প্রচুর আছে। আর বাজারটা যখন ঊর্ধ্বগতি হয় তখন কাস্টমার মনে করে যে দেখি আগে একটু আরো কমে নাকি। এদিকে একেবারেই স্বাভাবিক রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের গুঁড়ো দুধ আর সব ধরনের মশলার বাজার দর। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। সিলেটে দুর্বৃত্তদের হামলায় বনফুল অ্যান্ড কোম্পানির 2 শ্রমিক হত্যার ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে খাদিমনগর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। একই সময় অজ্ঞাতনামাদের আসামি করে শাহপরান থানায় একটি মামলা করেন বনফুল অ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক। এদিকে এই হত্যাকাণ্ডের পর শহরতলির খাদিম এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় সন্দেহজনকভাবে পঙ্খী, রকি, জামাল নামে 3 জনকে আটক করা হয়। শুক্রবার সন্ধ্যায় খাদিমনগরের বিসিক শিল্পনগরী এলাকায় দুর্বৃত্তদের হামলায় বনফুল অ্যান্ড কোম্পানির 2 শ্রমিক নিহত হন। এ ঘটনায় আহত অপর কর্মী রাসেল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার আব্দুল আহাদ, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ধন্যবাদ ইমতিয়াজ। আপনি যেটা বলছিলেন যে আসলে গতকাল এই বিসিক শিল্পনগর এলাকায় একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। এই শিল্পনগর এলাকার যে 2 জন শ্রমিক রাজু এবং তপ্পু মিয়া, তাদেরকে অতর্কিতভাবে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা এসে তাদেরকে হত্যা করে আসলে দেশীয় অস্ত্র দিয়ে মূলত যে এই বনফুল কোম্পানির শ্রমিক রাসেল মিয়া, তার উপর শুরুতে আক্রমণ করে এই দুর্বৃত্তরা এবং তাদেরকে বাঁচানোর জন্য মূলত এই 2 জন এসেছিল, রাজু এবং তপু মিয়া, এবং তাদেরকে ঘটনাস্থলেই তাদের প্রাণ দিতে হয় আসলে দুর্বৃত্তদের হাতে। তো এই ঘটনার প্রতিবাদে আপনারা যারা দেখতে পাচ্ছেন যে আমি এখন এই বিসিক শিল্পনগর এলাকার সামনেই দাঁড়িয়ে আছি এবং এখানে এই শিল্পনগরীর যে শ্রমিক যারা রয়েছে, হাজার হাজার শ্রমিক, তারা এই রাস্তায় নেমে এসেছে এবং তারা সকাল থেকে এই সিলেট তামাবিল সড়ক যেটি রয়েছে সেটি তারা অবরোধ করে রেখেছে এবং তারা যেটি বলছে যে যতক্ষণ পর্যন্ত আসলে জড়িতদের গ্রেপ্তার করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই রাস্তা ছেড়ে যাবে। তো আসলে শ্রমিকরা বিভিন্ন স্লোগান দিচ্ছে এখানে এবং তারা বলছে যে যদিও গত রাতে আপনারা জানেন যে 3 জনকে সন্দেহজনকভাবে 3 জনকে আটক করা হয়েছে, কিন্তু তারা জড়িত কিনা সেটা এখনো বলা যাচ্ছে না। তো শ্রমিকরা বলছে আসলে যারা মূলত যারা জড়িত এই ঘটনার সাথে তাদেরকে আটক করতে হবে এবং তারপরে তারা এই রাস্তা ছেড়ে যাবে। তো আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি, আসলে এই ঘটনার পরে যে নিহত রাজু, তার ভাই এই শাহপরান থানায় একটি মামলা করেছেন অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামি করে এবং তারপর থেকে পুলিশও বলছে আমাদেরকে যে তাদের অভিযান চলছে এবং জড়িত যারা রয়েছে তাদেরকে দ্রুত তারা গ্রেপ্তার করতে পারবে, এমনটি বলেছেন যে শাহপরান থানার ওসি যিনি রয়েছেন, তার সাথে আমি কিছুক্ষণ আগে কথা বলেছি। কিন্তু শ্রমিকরা যেটি বলছে যে তারা পুলিশের আশ্বাসে তারা আশ্বস্ত হচ্ছে না, তারা বলছে যে তাদেরকে আসলে আটক করতে হবে। এবং শ্রমিকরা একটি বিষয় বলছে যে এই বিসিক শিল্পনগর এলাকার প্রত্যেকটি কোনো ফটক নেই এবং শিল্পনগর এলাকায় আমি এসে যেটা দেখেছি যে কোনো বাউন্ডারি নেই। তো শ্রমিকরা বলছে যে যদি এই শিল্পনগরের নিরাপত্তার জন্য যদি কোনো পুলিশ থাকতো, শিল্প পুলিশ, তবে হয়তো এই ধরনের ঘটনা ঘটতো না। তারা বলছে যে তাদের নিরাপত্তা দিতে হবে এবং মালিকরা শুধুমাত্র তাদের কাছ থেকে তারা আসলে তাদের কাছ থেকে তাদের শ্রমটাই আদায় করে নেয়, কিন্তু তাদের জন্য শ্রমিকরা কিছুই করছে না। এবং তারা বলছে এই শিল্পনগরীর তাদের নিরাপত্তার জন্য বেশ কয়েকটি ফটকে তাদের নিরাপত্তা জোরদার করতে হবে এবং বাউন্ডারি দিতে হবে যাতে পরবর্তীতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে। তো আমার কাছে এখনো পর্যন্ত এই ছিল সবশেষ খবর। দর্শক, সিলেটে বনফুল অ্যান্ড কোম্পানি লিমিটেডের 2 শ্রমিক নিহতের ঘটনা, সেখানকার সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল আহাদ। আমরা সরাসরি ছিলাম সেখানে। ব্রাহ্মণবাড়িয়ার ফসলি জমিতে গড়ে উঠছে একের পর এক ইটের ভাটা। ঝুঁকিপূর্ণ এসব ইটের ভাটা থেকে নির্গত ধোঁয়ায় নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ, আর কৃষি জমিতে পড়ছে নেতিবাচক প্রভাব। এ অবস্থায় পরিবেশের ভারসাম্য রক্ষায় ইটভাটার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা।
ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর তথ্য ও জুয়েলুর রহমান ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এভাবেই ইট তৈরির জন্য ফসলি জমির উর্বর মাটি কিনে কেটে নিয়ে যাচ্ছে ইটভাটার মালিকেরা। ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর, রামপুর, চান্দুরা এবং ইসলামপুর এলাকায় এমনটাই চিত্র। এতে একদিকে কমছে আবাদি জমি, অন্যদিকে ফসলি জমি গর্ত হয়ে সৃষ্টি হচ্ছে জলাশয়ের। 2013 সালের ইটভাটা নিয়ন্ত্রণ আইনে জলাভূমি এবং কৃষি জমিতে ইটভাটা তৈরি নিষেধ করা হলেও নজরদারির অভাবে মানছে না কেউ। এসব ইটের ভাটা থেকে নির্গত কালো ধোঁয়ার কারণে নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ। ধান যে সময় ফসলে তুর বাড়ি হয় তখন ওই রাগগুলা ফলে ধানগুলো মর বাঁধে না, তখন চুষা বেশিরভাগই হয়। মোস্টলি কাজ করছে হচ্ছে মাটির দালালগুলা, তারা বিভিন্নভাবে প্ররোচনা দিয়ে কৃষক মাটিগুলা নিয়ে যাচ্ছে। এদিকে পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ ইটভাটা বন্ধের দাবি জানিয়েছেন পরিবেশবাদী সংগঠনের এই নেতা। ফসল হানি থেকে শুরু করে অতিবৃষ্টিপাত, খরা, অনাকাঙ্ক্ষিত প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তি পাওয়ার জন্য অবিলম্বে এই সমস্ত ইটভাটা বন্ধ করা হোক। অবশ্য ইটভাটায় নিয়মিত তদারকির ব্যাপারে নিজেদের সীমাবদ্ধতার কথা জানান পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। সাধারণত অভিযোগ পাইলে তখন আমরা তখন এটা তদন্ত করি। ব্রাহ্মণবাড়িয়া এত বড় একটা ডিস্ট্রিক্ট, 9টা উপজেলা আছে, আমরা মাত্র 7 জন লোক এখানে কাজ করি। আর সবচেয়ে বড় সমস্যা ট্রান্সপোর্টের অভাবের কারণে আমরা মনিটরিংটা ঠিকমতো করতে পারি না। আর জেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা জানান, যেসব ইটভাটা সরকারি নীতিমালায় আসেনি তা বন্ধের উদ্যোগ নেওয়া হবে। 80% মতো ইটভাটা সরকারের নীতিমালা অর্থাৎ যে জিগজ্যাগ পদ্ধতি অথবা অন্যান্য পদ্ধতিতে কনভার্ট হয়ে গেছে। কিছু সংখ্যক আছে, এটা আমরা তবুও চেষ্টা করেছি সবগুলো বন্ধ করে দেওয়ার জন্য। পরিবেশ অধিদপ্তরের সূত্র মতে ব্রাহ্মণবাড়িয়ায় মোট ইটভাটা রয়েছে 155টি, যার মধ্যে চালু রয়েছে 135টি। এর মধ্যে সরকারি নীতিমালায় এসেছে 85টি, আর আধুনিকায়ন করা হয়েছে মাত্র 2টি। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। দেশীয় মোবাইল ব্র্যান্ডের দিকেই ক্রেতাদের সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে রাজধানীতে চলা 3 দিনের স্মার্টফোন ও ট্যাব মেলায়। দাম কিছুটা কম এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণেই ক্রেতাদের কাছ থেকে বেশ ভালো সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন দেশীয় মোবাইল ফোন বিক্রেতারা। কয়েক বছর আগেও মোবাইল ফোন বলতে বিদেশি ব্র্যান্ডকেই বোঝানো হতো, আর বর্তমানে দেশে বিভিন্ন ব্র্যান্ড প্রতিষ্ঠার পাশাপাশি ব্যাপক জনপ্রিয় দেশীয় এসব ফোন সেট। তার প্রমাণ 3 দিনের স্মার্টফোন ও ট্যাব মেলায় দেশীয় মোবাইল ফোনের স্টলে ক্রেতাদের উপচে পড়া ভিড়। সাশ্রয়ী দামে নতুন নতুন ফিচার সম্বলিত এসব ফোনের খুঁজে ব্যস্ত ক্রেতারা। ভালো একটা হাই কনফিগারেশনের মধ্যে ভালো একটা স্টাইলিশ ফোন, ঠিক আছে, এটা যদি এখন আমাদের দেশীয় পণ্য হয় এবং এটা আমাদের কম প্রাইসের মধ্যে দিতে পারে, আমরা অবশ্যই সেটা নেব। ব্যক্তিগত পছন্দ অবশ্যই দেশীয় ব্র্যান্ড, এবং আমার মনে হচ্ছে ক্রেতাদের মধ্যে আমি দোকানগুলো ঘোরাফেরা করে মনে হলো যে দেশীয় ব্র্যান্ডগুলো এগিয়ে রয়েছে। এখন বিদেশি পণ্যের সাথে এখন বাংলাদেশে অনেক পণ্য ভালো করছে, সো দেখা যদি ট্রাই করা যায়, নট ব্যাড ফর দ্যাট। বিশ্বের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সাথে প্রতিযোগিতায় টিকে থাকার পাশাপাশি দেশীয় ব্র্যান্ড ক্রেতাদের কাছে একটি আস্থার জায়গা তৈরিতে সক্ষম হয়েছে বলে মনে করছে দেশীয় প্রতিষ্ঠানগুলো। একটা স্মার্টফোন আপনি জানেন বেশি দিন ইউজ করে না, তো অল্প টাকায় যদি ভালো স্পেসিফিকেশন পায় সেক্ষেত্রে এই জন্যই দেশীয় ব্র্যান্ডের দিকে যাচ্ছে সবাই। আমরা আমাদের দেশীয় ব্র্যান্ডটাকে এক্সপোজ করতে চাচ্ছি সবার সামনে। সো এখানে বিদেশি মোবাইলের থেকে দেশীয় ব্র্যান্ডটাকে আমরা জানি আমাদেরটা এলি টেকনোলজি, আমরা চাচ্ছি এটাকে এগিয়ে নিয়ে যেতে। আমাদের নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি আমরা, এলিটে বাংলা ফোন, সম্পূর্ণ বাংলা। আমাদের বাংলা চিপটা খুব বিক্রি হচ্ছে আসলে আজকে। বাংলা অ্যান্ড্রয়েড মানুষের কাছে একটা স্বপ্ন ছিল, বাট আমরা বাস্তবে নিয়ে আসছি। তবে আরো কিছুটা সাশ্রয়ী এবং গুণগত মানের আধুনিকায়নের দিকে গুরুত্ব দেওয়া জরুরি বলে মত মেলায় আসা দর্শনার্থীদের। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত স্মার্টফোন ও ট্যাব এক্সপোতে রয়েছেন আমাদের সহকর্মী কামরুল হাসান সবুজ। আমরা মেলার তৃতীয় দিন ও শেষ দিনের খবরাখবর জানতে চলে যাচ্ছি তার কাছে। ইমতিয়াজ, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যে 3 দিন ব্যাপী স্মার্টফোন ট্যাব এক্সপো যে আয়োজন, যে আসর বসেছে, আজকে কিন্তু তার শেষ দিন। তো আমরা আপনার প্যাকেজটাতেও দেখলাম, যে এই নিউজটাতেও দেখলাম, এখানে বেশ কয়েকটি প্রতিষ্ঠান তাদের নতুন নতুন প্রযুক্তি নিয়ে এসেছেন, এবং এই প্রযুক্তির মধ্যে কিন্তু একদম যে মেলা উপলক্ষে তাদের যে প্রোডাক্ট রিলিজ হয়েছে তেমন না, কিন্তু এই গত ডিসেম্বরের শেষ দিকে বা প্রথম দিকে যে প্রোডাক্টগুলো রিলিজ হয়েছে সেগুলোই কিন্তু এখানে বেশি দেখা যাচ্ছে। তো এখানে গত 3 দিন, এর মধ্যে গতকালকে শুক্রবার থাকায় কিন্তু মেলাটা বেশ একটা সাড়া জাগিয়েছে। যদিও পাশেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হওয়ার কারণে ওখানের দর্শনার্থী এখানের দর্শনার্থী ওখানে, এই মিলে কিন্তু মেলাটা বেশ জমে উঠেছে, বিক্রেতারা এমনটাই বলছে। তো আমরা এখানে একজন ক্রেতার সাথে একটু কথা বলবো, যিনি এই মেলাতে বেশ কিছুক্ষণ হলে এসেছেন এবং এখানে ঘুরে ঘুরে তার পছন্দ মতো পণ্য দেখছেন। তো আমরা
আপনি অনেকক্ষণ হলে এই মেলা ঘুরছেন, তো কেমন কি দেখছেন? জি হ্যাঁ, আমি এখানে অলমোস্ট প্রায় 1 আওয়ার ধরে ঘুরলাম। তো এখানে এসে আমি সত্যি কথা বলতে যেরকম ইমপ্রেস হবো ভেবেছিলাম সেরকম হতে পারিনি, কারণ আমরা সবসময় বসুন্ধরাতে গেলে যেরকম দেখি বা যমুনাতে গেলে যেরকম ফিচারগুলো দেখি তার থেকে এখানে কালেকশন অনেক কম। তো আমি আশা করবো যে মেলা কর্তৃপক্ষ নেক্সট টাইম হয়তো বা এটা খেয়াল করবেন এবং আরও অনেক বেশি নিউ ফিচার কীভাবে আনা যায় বা যেটা আমাদেরকে অনেক বেশি আকর্ষণ করবে সেরকম জিনিস এখানে আনা উচিত, আমার এটাই মনে হচ্ছে আর কি। হ্যাঁ ইমতিয়াজ, আমরা একজন দর্শনার্থীর সাথে কথা বললাম। আসলে প্রত্যাশা একটু মেলা উপলক্ষে একটু বেশি থাকে, শুধুমাত্র বিভিন্ন ধরনের মূল্য অফার, মূল্য ছাড়, এগুলোর সাথে নতুন নতুন যে প্রযুক্তি, নতুন নতুন যে ব্র্যান্ড, এগুলো কিন্তু একটু বেশিরা চায়, দর্শনার্থীরা কিন্তু একটু বেশি চায়। তো এখানে আজকে রাত 8টা পর্যন্ত মেলা চলবে। ইমতিয়াজ, এই ছিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্মার্টফোন ট্যাব এক্সপোর শেষ দিনের সর্বশেষ খবর। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলা 3 দিনের মোবাইল ও ট্যাব এক্সপোর সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ। সূচক এবং লেনদেনের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে গেল সপ্তাহে কার্যক্রম শুরু করে ঢাকা স্টক এক্সচেঞ্জ। মাঝামাঝি সময়ে 600 কোটির ঘরে পৌঁছায় লেনদেন। শেষ দিকে কিছুটা কমে যায় সূচক এবং লেনদেনের পরিমাণ। সপ্তাহ শেষে লেনদেন বাড়ে 277 কোটি টাকা এবং সূচক বাড়ে 52 পয়েন্ট। গেল সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসইতে লেনদেন হয় 366 কোটি 42 লাখ টাকা, যার আগের সপ্তাহের শেষ কার্যদিবসের চেয়ে 67 কোটি 97 লাখ টাকা কম। এদিন সূচক ছিল 4624 পয়েন্ট। লেনদেনের এ পরিমাণ পুরো সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। দ্বিতীয় কার্যদিবস লেনদেন বেড়ে 400 কোটির ঘরে পৌঁছায়, তবে সূচক কমে দাঁড়ায় 4617 পয়েন্ট। সূচকের এ পরিমাণ পুরো সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। তৃতীয় কার্যদিবস লেনদেন বেড়ে 600 কোটির ঘরে পৌঁছায়, কিছুটা বাড়ে সূচকও। চতুর্থ কার্যদিবস লেনদেন বেড়ে দাঁড়ায় 655 কোটি 74 লাখ টাকায়। এদিন সূচক বেড়ে দাঁড়ায় 4679 পয়েন্ট। লেনদেন এবং সূচকের এই পরিমাণ পুরো সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। পঞ্চম এবং শেষ কার্যদিবস কিছুটা কমে লেনদেন এবং সূচকের পরিমাণ, তবে লেনদেন স্থিতিশীল থাকে 600 কোটির ঘরেই। গেল সপ্তাহে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 188টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে 114টির এবং অপরিবর্তিত ছিল 23টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম। গেল সপ্তাহে শেয়ারের দাম বাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিল মিরাকল লিমিটেড, বিডি ওয়েল্ডিং ইলেকট্রোডস, আর্গন ডেনিমস, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এবং ন্যাশনাল ফিড মিল লিমিটেড। অন্যদিকে শেয়ারের দাম কমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, শ্যামপুর সুগার মিলস, দেশ গার্মেন্টস, অ্যাপেক্স স্পিনিং এবং সাভার রিফ্র্যাক্টরিজ উল্লেখযোগ্য। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। 21তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেশি বিদেশি দর্শনার্থীদের নজর কেড়েছে ঐতিহ্যবাহী শতরঞ্জি। ক্রেতারা দাম আর মান নিয়ে যেমন সন্তুষ্ট, তেমনি বিক্রি নিয়ে সন্তুষ্ট বিক্রেতারা। জানালেন বাণিজ্য মেলার মতো এমন বড় আসর বছর জুড়ে রপ্তানি আদেশ পেতেও বড় ভূমিকা রাখে। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। বাণিজ্য মেলার বাহারি সব পণ্যের মধ্যে শতরঞ্জির স্টলগুলোতেও ভিড় করছেন দর্শনার্থীরা। দেখে শুনে কিনছেন ঐতিহ্য আর আভিজাত্যের মিশেলে তৈরি নকশাদার সব শতরঞ্জি। কোয়ালিটি তো অবশ্যই ভালো, প্রাইসও রিজনেবল। ঐতিহ্যের পাশাপাশি এটা আমার পরিবারের জন্য খুবই কমফোর্টেবল। মেলায় আসলে একটা সুবিধা হচ্ছে আপনার সব ধরনের প্রোডাক্ট এখানে একসাথে পাওয়া যায়। প্রতি বছর আমি মেলাতে আসলে শতরঞ্জির স্টল থেকে কিছু না কিছু কিনি। এভরি ইয়ার আই কাম টু দ্য ফেয়ার। প্রতি বছরই আমি এই মেলায় আসি। এবার আমার বন্ধুকেও সাথে এনেছি। এখানের পণ্যগুলো সত্যি অসাধারণ। ইটস বিউটিফুল প্রোডাক্ট। স্টলগুলোতে তাঁতে তৈরি এক একটি ডোরম্যাট 50 থেকে 400, ফ্লোর ম্যাট 400 থেকে 6000, বিছানার চাদর 900 থেকে 3000 আর বাহারি সব পর্দা পাওয়া যাচ্ছে 600 থেকে 2000 টাকায়। এসব পণ্যের সঙ্গে ক্রেতারা পাচ্ছেন আকর্ষণীয় সব অফার। দুইটা কিনলে তিনটা ফ্রি পাবেন, 120 টাকা করে পিস। ফ্লোর ম্যাটে 10% ডিসকাউন্ট, 20% আছে। ডাইনিং টেবিলের 1260 টাকা, 30% অফ আছে। বেড কভার পাওয়া যাবে, বেডশিট পাওয়া যাবে, পর্দা আছে কিছু, এগুলো কাস্টমার নিচ্ছে। আমরা সব নতুন নতুন ডিজাইন নিয়ে এসেছি। দেশি পণ্যের প্রতি দর্শনার্থীদের আগ্রহে সন্তুষ্ট শতরঞ্জির বিক্রেতারা। জানালেন মেলা উপলক্ষে বরাবরের মতো এবারও নতুন পণ্য নিয়ে এসেছেন তারা। আমরা প্রতিবারই নতুন করে থাকি। এবার বেনি ডোরম্যাট নামের একটা আইটেম আছে। এই মেলায় আমাদের স্যাম্পল দেখে, আমাদের কালেকশন দেখে তারা উৎসাহিত হয়ে তারা আমাদের সাথে পরবর্তী সময় যোগাযোগ করছে এবং রপ্তানি আদেশ তো দিচ্ছে। বর্তমানে ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের 38টি দেশে রপ্তানি হয় বাংলাদেশের শতরঞ্জি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, 21তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নবম দিন আজ। এই মুহূর্তে রাজধানীর শেরেবাংলা নগরে মেলা প্রাঙ্গণে রয়েছেন আমাদের সহকর্মী জোবায়ের ফয়সাল। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে।
ইমতিয়াজ, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে বাণিজ্য মেলার আজকে নবম দিন এবং আমি এখন যেইখান থেকে দর্শকদেরকে বাণিজ্য মেলার খবরাখবর জানাচ্ছি এটি হলো গণভবনের প্রান্তের দিকে এবং এই এলাকাটিতে সাধারণত মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী এই অঞ্চলের লোকজনের অঞ্চলের মানুষদের প্রবেশদ্বার বলা হয় এবং এইখানে সকাল থেকে আমরা যেটি দেখতে পেয়েছি, আপনি আমার পেছনের চিত্র দেখলেই দর্শকরা বুঝতে পারবেন যে বাণিজ্য মেলার আজকে সকালটা কিভাবে শুরু হয়েছে। আসলে মোট কথা ব্যবসায়ীরা এখানে যারা বাণিজ্য মেলায় অংশগ্রহণ করেন বা আয়োজক যারা বিভিন্ন ধরনের পণ্যের সমাহার নিয়ে তারা ভালো বেচা কেনার আশায় আছেন, সেই সব ব্যবসায়ীরা যেরকম আশা করেন যে সকালটা যেরকম হওয়া উচিত বা যেরকম হওয়া দরকার তাদের মুনাফা অর্জন কিংবা তাদের যে ব্যবসায়িক লক্ষ্য রয়েছে সেটি পূরণের জন্য, সেইটি কিন্তু আসলে তারা আজকে আমরা যথার্থ বলে জানতে পেরেছি এবং ব্যবসায়ীরা এরই মধ্যে সন্তোষ প্রকাশ করেছেন যে সকাল থেকেই যেভাবে দর্শকরা এবং দর্শনার্থী ক্রেতারা বাণিজ্য মেলা প্রাঙ্গণে আসছেন সেটি দেখে তারা বেশ আশায় বুক বাঁধছেন যে আজকে তাদের যে লক্ষ্যমাত্রা রয়েছে বেচা কেনার ক্ষেত্রে সেটি তাদের পূরণ হবে। এবং এবারে কিন্তু একটা বিষয় আমরা শুরু থেকেই খেয়াল করেছি যে গত বছর যেমন বাণিজ্য মেলা শুরুতে কিছু রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল থাকার কারণে শুরুর দিকে কিন্তু তারা তাদের ব্যবসায়িক মুনাফাটা ঠিক সেভাবে অর্জন করতে পারেননি, কিন্তু শেষ দিকে তারা যথেষ্ট ভালো করেছিলেন। এবার কিন্তু শুরুর দিকেই তারা বেশ ভালো করছেন এবং এরই মধ্যে ব্যবসায়ীদের অনেকেই নামি দামি যেসব ব্র্যান্ডের পণ্য রয়েছে মেলায় আসছে সেই সব দোকানিদের সঙ্গে আমরা কথা বললাম কিছুক্ষণ আগে। তারা আমাদেরকে জানালেন তারা যে লক্ষ্য নিয়ে এসেছেন ব্যবসায়িক লাভ ক্ষতির যে অঙ্ক তারা মেলানোর চেষ্টা করেন সেক্ষেত্রে এরই মধ্যে তারা 30% বেচাকেনা করে ফেলেছেন এবং মেলা যত আস্তে আস্তে গড়াবে এবং শেষ দিকে যাবে তখন তারা আরও বেশি বেচাকেনা করতে পারবেন। এবং এরই মধ্যে মেলার আশেপাশে কিন্তু মেলা প্রাঙ্গণ জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ এবং আমরা যেটি জানতে পেরেছি ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে কিন্তু এখানে নিরাপত্তার ক্ষেত্রে কোনো আপোষ করা হচ্ছে না এবং গত বছর যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল তার চেয়ে এবার কিন্তু দ্বিগুণ নিরাপত্তা নেওয়া হয়েছে, আপনি জানেন স্বাভাবিকভাবে দেশের পরিস্থিতির কারণে। তো এখন পর্যন্ত ইমতিয়াজ আমার কাছে বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে যেসব তথ্য ছিল সেসব আপনার মাধ্যমে দর্শকদেরকে জানালাম। বিস্তারিত আরো পরবর্তী সংবাদগুলোতে জানানোর চেষ্টা করব। 21তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নবম দিনের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী জুবাইর ফয়সাল। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কালরাত্রি নাটকের 6ষ্ঠতম মঞ্চায়ন হয়েছে। তানভীর আহমেদ সিডনির নাট্যরূপে নাটকটি মঞ্চস্থ করে পদাতিক নাট্য সংসদ। শুক্রবার 7টায় শিল্পকলা একাডেমি নাট্যশালায় নাটক শুরুর আগেই দর্শক সারি কানায় কানায় পূর্ণ হয়ে যায়। লামিসার শিরিন হুসাইনের লন সার্ভাইভার গল্প অবলম্বনে লিখিত এই নাটকের মূলত স্বাধীনতা যুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ ও ভূমিকা তুলে ধরা হয়। এর মধ্যে মুক্তিযুদ্ধ শুরুর আগে বঙ্গবন্ধু ডাকা অসহযোগ আন্দোলনে দেশের সর্বোচ্চ এই বিদ্যাপীঠের শিক্ষক শিক্ষার্থীদের সক্রিয়তা যেমন ফুটে উঠেছে তেমনি তুলে ধরা হয়েছে ৭১-এর 25 মার্চ কালো রাতে জগন্নাথ হল সহ পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম হত্যাযজ্ঞের বিভীষিকা চিত্র। চীনের শেয়ার বাজারের অস্থিতিশীল অবস্থার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে $33 পৌঁছেছে। বর্তমানে প্রতি ব্যারেল জ্বালানি তেল বিক্রি হচ্ছে $33.71 দরে। জ্বালানি তেলের এ দাম 2004 সালের পর সর্বনিম্ন। অতিরিক্ত মজুদ এবং সরবরাহের কারণে 2014 সাল থেকে এখন পর্যন্ত 70% কমেছে জ্বালানি তেলের দাম। 2015 সালের পুরো সময়টা দরপতনের ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে আবারও ক্ষতিগ্রস্ত হচ্ছে জ্বালানি তেলের বাজার। এরপরও তেলের উত্তোলন কিংবা সরবরাহ কোনোটাই কমাচ্ছে না তেল রপ্তানিকারক দেশগুলো। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সরকারকে বাণিজ্য বান্ধব সরকার বলে দাবি করলেও আদতে গত 1.5 বছরও তার কতটা সফল হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। দেশের অর্থনৈতিক উন্নয়নে বিদেশি বিনিয়োগকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হলেও নানা কারণে লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না বলে জানিয়েছে বিনিয়োগ খাত। বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণে 2014-তে ক্ষমতায় আসার পর থেকে মোদী সরকার আমলাতান্ত্রিক জটিলতা দূর করা, রাস্তাঘাট ও বন্দরের অবকাঠামো উন্নয়নে বেশি মনোযোগ দিয়েছে। এমনকি এসব খরচের বেলায় উচ্চ বাজেট ঘাটতির বিষয়টিও আমলে নেননি তিনি। শুধুমাত্র বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে গত বছরের শুরুতেই 4 দফা সুদের হার কমানো হয় ভারতে। এছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মূলধন বাড়াতেও নেওয়া হয়েছে নানা পদক্ষেপ, কিন্তু তবুও প্রত্যাশিত সাফল্যের দেখা নেই। গত বছরের প্রথম 9 মাসে বিদেশি বিনিয়োগ বেড়েছে মাত্র 18%, আর এর জন্য দায়ী করা হচ্ছে বিনিয়োগকে উৎসাহিত করতে হাতে নেওয়া কিছু বিল, সংসদে আটকে থাকা, বন্ধ ঋণ বাড়তে থাকা এবং চীনের অর্থনীতির মন্থর গতির প্রভাব পড়া।
এদিকে দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া বলছে, অবকাঠামোর পেছনে অতিরিক্ত খরচ মেটাতে যে ঋণ ব্যয় বাড়তে পারে সরকারের, যার প্রভাব বাজারে পড়লে বাড়তে পারে মূল্যস্ফীতি। আপাতত এসব সমস্যা সমাধানের কোনো সম্ভাবনা না দেখলেও আগামী বাজেটকে ঢেলে সাজানোর পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। তাদের মতে, অর্থ সংকট এড়াতে সরকারের উচিত অভ্যন্তরীণ ভোক্তা ব্যয় বাড়ানো। তবে এর জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন এবং প্রতিরক্ষা খাতের অবসরপ্রাপ্তদের পেনশন বাড়াতে হবে। তাহলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে। তাছাড়া দেশের প্রত্যন্ত গ্রামগুলোর সঙ্গে শহরগুলোর যোগাযোগ ব্যবস্থা উন্নয়নেরও পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। তাদের মতে, এতে কমবে খাদ্যদ্রব্যের দাম। বিশ্বব্যাংকের প্রকাশিত সাম্প্রতিক রিপোর্টে বিশ্বের বিনিয়োগ বান্ধব দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান 130তম। নাজিয়া শাকুর, সময় সংবাদ। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। ঘন কুয়াশায় আচ্ছন্ন বঙ্গবন্ধু সেতু, ঘণ্টা ব্যবধানে 8টি আলাদা দুর্ঘটনায় 5 জনের মৃত্যু, আহত অর্ধশতাধিক। সারা দেশে সড়কে আরও 5 জন নিহত। পাইকারি বাজারে পেঁয়াজ, আলুর দাম আরেক দফা কমলেও বেড়েছে রসুন, সয়াবিন তেল, ডাল ও চালের দাম। বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক। ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমিতে একের পর এক গড়ে উঠছে ইটভাটা। দূষিত হচ্ছে পরিবেশ, নষ্ট হচ্ছে কৃষি জমি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ। এবং ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেশি বিদেশি দর্শনার্থীদের নজর কেড়েছে ঐতিহ্যবাহী শতরঞ্জি। বিক্রি নিয়ে সন্তুষ্ট বিক্রেতারা। এই ছিল সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।